সাবিত্রী মাটির হাড়ি অর্থাৎ মটকা তৈরি করে বাজারে বিক্রি করে, আর অন্যদিকে তার ছেলে রতন ঠেলাগাড়ি করে ডিমের অমলেট বিক্রি করে সংসার চালায়। কোনো রকমে মা এবং ছেলের দিন কাটলেও ধীরে ধীরে রতনের বয়স বাড়তে থাকে, আর তাই সাবিত্রী দেবী সে তার ছেলের বিয়ের জন্য গ্রামের চারপাশে বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে। একদিন রতন ঠেলাগাড়ি করে অমলেট বিক্রি করছে, এমন সময় রীতা তার ঠেলাগাড়িতে ডিমের অমলেট খেতে আসে। আমি আপনার ঠেলাগাড়ির ডিমের অমলেটের কথা আমার বাবা মায়ের মুখে অনেক শুনেছি, সেই কারণে আজকে নিজেই খেতে চলে এসেছি। আমাকে দুটো গরম গরম ডিমের অমলেট খাওয়াবেন তো? হ্যাঁ, আপনি টুলে বসুন, আমি এক্ষুনি আপনাকে গরম গরম ডিমের অমলেট বানিয়ে খাওয়াচ্ছি। আর আপনি যেহেতু আমার হাতে তৈরি ডিমের অমলেটের এত প্রশংসা করছেন, সেই জন্য আমি শুনে খুব খুশি হয়েছি। রতন তাড়াতাড়ি করে খুব সুন্দরভাবে পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে বেশ গরম গরম ডিমের অমলেট তৈরি করে রীতাকে দিয়ে দেয়। রীতা সেই ডিমের অমলেট খেলে তার মুখে রতনের হাতে তৈরি করা ডিমের অমলেটের স্বাদ লেগে থাকে। সেদিনের পর থেকে সে প্রত্যেক দিনই রতনের ঠেলাগাড়িতে ডিমের অমলেট খেতে চলে আসে। এভাবে ধীরে ধীরে রতন এবং রীতার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে, আর তারা দুজনেই নিজেদের মধ্যেকার সামাজিক পার্থক্য ভুলে গিয়ে বাড়িতে কাউকে না জানিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করে। বিয়ের পর রতন, তুই এই মেয়েটাকে কোথা থেকে তুলে নিয়ে এসেছিস? আমি তোকে অনেকবার বলেছিলাম আমার পছন্দের মেয়েকে বিয়ে করতে, আর সেই জন্য তো আমি তোর বিয়ের সম্বন্ধও খোঁজা শুরু করেছিলাম, কিন্তু তুই আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়ে চলে এলি। মা, দয়া করে তুমি আমার উপর রাগ করো না। আমি আর রীতা দুজনকে ভীষণ পরিমাণে পছন্দ করি, তাই আমরা কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে নিয়েছি। আর তুমি তো আমাকে অনেকদিন থেকে বিয়ের কথা বলছিলে, কিন্তু তুমি এখন এত রাগ করছো কেন? রাগ করবো না মানে? এই মেয়েটা কোথায় থাকে, ওর বংশ পরিচয় কি আমি কিছুই জানি না, তাই আমি এই মেয়েকে আমার বাড়ির বউ বলে মেনে নেব না। মা, আমি পাশের গ্রামের কুমোরের মেয়ে, আমার বংশ অনেক ভালো, কিন্তু আমি রতনকে খুব পছন্দ করি। আমার বাবা যদি এই সম্পর্ক মেনে না নেয়, তাই আমি রতনের সঙ্গে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে এসেছি। চুপ করো রতন, তুই শেষ পর্যন্ত একটা কুমোরের মেয়েকে বিয়ে করলি। আমি ভেবেছিলাম যে আমি মাটির জিনিস তৈরি করি বলে আমি কোনোদিনও তোকে এরকম পরিবারে বিয়ে দেব না, যেখানে তোকে কষ্ট করে সংসার চালাতে হয়। আর আমি ভেবেছিলাম তুই বিয়ের পর অনেক সম্পত্তি নিয়ে আসবি, কিন্তু সেসব কিছু তো হলো না। এভাবে সাবিত্রী দেবী তার নতুন বৌমাকে কিছুতেই মেনে নিতে পারে না, তাই সে সব সময় রীতাকে খারাপ খারাপ কথা শোনাতে থাকে। একদিন, মা, আমি খুব সুন্দর মাটির মটকা তৈরি করতে পারি, তাই আপনি যদি বলেন আমি আপনাকে সাহায্য করতে পারি, কারণ এখন আপনার বয়স হচ্ছে, আর রোদ্রের মধ্যে এরকম বাইরে মাটির জিনিসপত্র তৈরি করলে আপনার শরীর খারাপ করতে পারে। তোমাকে অত কথা চিন্তা করতে হবে না, নিজে বাপের বাড়ি থেকে ফাঁকা হাতে চলে এসেছো, আবার এখন নাটক করছে। তুমি কোমরের মেয়ে বলে তুমি যে শুধু একা মটকা তৈরি করতে পারো সেটা নয়, আমি তোমার থেকে ভালো মাটির মটকা তৈরি করতে পারি। এই বলে সাবিত্রী দেবী আবার নিজের কাজ শুরু করে। দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় বেশ কিছুদিন পার হয়, আর এখন রতনের কাঁধের উপর তিনজনের খাওয়া দাওয়ার দায়িত্ব চেপে যায়। এক হলো সে নিজে, আর বাকি দুই হলো তার মা এবং নতুন বউ। কিন্তু তার ডিমের অমলেট বিক্রির পরিমাণ একই থাকে, আর সেই সাথে রতনের কোনো রকম আর্থিক উন্নতিও হয় না। ছেলের উপর সংসারের দায়িত্ব বেশি পড়ে যায় বলে সাবিত্রীও সবসময় চিন্তা করতে থাকে, আমার ছেলে সারা দিন খেটে খেটে মরে যাচ্ছে, কিন্তু আমি মা হয়ে কিছুই করতে পারছি না, কারণ এখন বাজারে মাটির হাড়ি কেউ কিনতেই চায় না, সবে এখন সিলভারের হাড়ি, পিতলের হাড়ি কিনছে। আমি কি করে আমার ছেলেকে সাহায্য করব কি জানি। আপনি সবসময় আমার সামনে এসব কথা কেন বলেন মা? আমার নিজেকে ভীষণ দোষী মনে হয়, কেন জানি না, আমার মনে হয় আমি আপনাদের সংসারে উড়ে এসে জুড়ে বসেছি। হ্যাঁ তো, তুমি উড়ে এসে জুড়েই তো বসেছো, আর তুমি এমন অপয়া যে সংসারে আসার পর আমার ছেলের ইনকাম আগের থেকে অনেক কমে গেছে, সেই জন্য আমি চাই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু মা, আমি তো আমার বাপের বাড়ির লোকেদের সঙ্গে মুখ দেখা দেখি বন্ধ করে শ্বশুর বাড়িতে চলে এসেছি, আপনি যদি এখন আমার সঙ্গে এমন করেন তাহলে আমি কোথায় যাব? এভাবেই প্রত্যেক দিন সাবিত্রী দেবী রীতার সঙ্গে ঝামেলা করে, আর অন্যদিকে সারাদিন রৌদ্রের মধ্যে ঘামে ভিজে ডিমের অমলেট তৈরি করার ফলে একদিন রতনের খুবই শরীর খারাপ করে, এমনকি সে বাড়ি ফেরার পথে মাথা ঘুরে পড়ে যায়। তাকে কয়েকজন পথচারী হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারবাবু রতনকে চিকিৎসা করে সুস্থ করে তোলে, কিন্তু রতন সারা জীবনের মতো পায়ের দিক থেকে পঙ্গু হয়ে যায়। দেখুন, আমার পক্ষে যতটা সম্ভব আমি ততটা করে দিয়েছি, তবে রতন এখন বহু বছর হাঁটতে চলতে পারবে না, তাই আপনারা যেহেতু ওর মা আর ওর বউ, তাই আপনাদেরকেই রতনের খেয়াল রাখতে হবে, আর দামি ওষুধপত্র দিয়ে চিকিৎসা করতে হবে, বুঝেছেন? ডাক্তারবাবুর মুখে এই কথা শুনে
সাবিত্রী দেবী এবং রীতা কান্নায় ভেঙে পড়ে। তারা কোথা থেকে টাকা জোগাড় করে রতনের চিকিৎসা করবে কিছুতেই বুঝে উঠতে পারে না। রীতা, এবার কি করে আমাদের সংসার চলবে গো? কারণ আমার একার কাঁধের উপর সংসারের সমস্ত দায়িত্ব ছিল, আর আমি তো এখন অসুস্থ হয়ে পড়েছি, তাই এখন টাকা রোজগার কে করবে? তুমি একদম চিন্তা করো না রতন, আমি ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা করব। রীতা অনেক ভাবনা চিন্তা করার পর তাদের গ্রামের মহাজনের কাছ থেকে অনেক টাকা ধার নেয়, আর সেই টাকা দিয়ে রতনের চিকিৎসা শুরু করে। কিন্তু হাজার চিকিৎসা করলেও রতন সুস্থ হতে পারে না। এর ফলে রীতার ধারের পরিমাণ দিনে দিনে আরো বেড়ে যেতে থাকে। অন্যদিকে একদিন মহাজন রীতার কাছে আসে। তুই যদি 1 মাসের মধ্যে আমার টাকা শোধ করতে না পারিস, তাহলে আমি আর তোকে কোনোদিনও টাকা দেবো না। তারপর দেখবো তোর স্বামী কিভাবে সুস্থ হয়। এরকম কান্নাকাটি করে আমার কাছ থেকে টাকা ধার চেয়ে নিয়ে আমি বের করে দেবো বলে দিলাম। আপনি দয়া করে আমাকে টাকা দেওয়া বন্ধ করে দেবেন না দাদা, কারণ আমার স্বামী না হলে সুস্থ হতে পারবে না। আমি ঠিক 1 মাসের মধ্যে আপনাকে সব টাকা শোধ করে দেব। আর দাদা, আমি খুব সুন্দর মাটির মটকা তৈরি করতে পারি। আপনি যদি চান তাহলে আমি আপনাকে বিনা টাকায় মাটির মটকা তৈরি করে দেব। তোর হাতে তৈরি মাটির মটকা আমার কোন কাজে লাগবে রে? কেননা আমার বাড়িতে মাটির মটকাতে কিছুই হয় না। তুই বরং মাটির মটকা বাজারে গিয়ে বিক্রি কর আর আমার টাকা শোধ কর। তা না হলে নিজের বরের চিকিৎসা কর, আর সাথে সাথে বরের চিকিৎসা খরচার জন্য টাকাও জোগাড় কর। এই বলে মহাজন সেখান থেকে চলে যায়। রীতা ভীষণ পরিমাণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। বৌমা, আমাদের ঘরে চাল ডাল সব ফুরিয়ে গেছে, খাওয়া দাওয়ার মতো কোনো সবজিও নেই। আর অনেকদিন ধরেই আমার ছেলের ডিমের অমলেটের ঠেলাগাড়িটা বন্ধ হয়ে পড়ে আছে। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। মা, আপনি কান্নাকাটি করলে আমার আত্মবিশ্বাস ভেঙে যাবে, কারণ আমি সংসারটাকে টিকিয়ে রাখার অনেক চেষ্টা করছি। আর এবার আমি আপনার কথা শুনবো না। আমি মাটির মটকা তৈরি করব, তারপর আমি দেখব সেই মটকা দিয়ে কিভাবে ব্যবসা করে নিজেদের সংসারকে দাঁড় করানো যায়। সাবিত্রী দেবী রীতার কথা শুনে চুপ করে থাকে। রীতা সেদিনই গরমে রৌদ্রের মধ্যে সুন্দর করে মাটির মটকা তৈরি করতে শুরু করে দেয়, আর সেই মটকা নিয়ে সে বাজারে বিক্রি করতে বেরিয়ে পড়ে। কিন্তু তার হাতে তৈরি করা মাটির মটকা সুন্দর দেখতে হলেও কেউ সেই মাটির মটকা কিনতে চায় না। এবার আমি ভাবছি মাটির মটকা করে ডিমের অমলেট বিক্রি করা শুরু করব, কারণ এমনিতেও কেউ মাটির মটকা কিনতে চাইছে না। আমি যদি মাটির মটকা তৈরি করে ডিমের অমলেট বিক্রি করি, তাহলে মাটির মটকার দামও উঠে আসবে, আর আমার স্বামীর ডিমের অমলেটের ব্যবসাও বজায় থাকবে। তারপর থেকে রীতা প্রত্যেকদিন ঠেলাগাড়ি করে মটকা অমলেট তৈরি করতে শুরু করে। সে প্রথমে মটকার মধ্যে ডিম ভেঙে সেই ডিম সুন্দর করে মটকাতে ভাপাতে শুরু করে। এভাবেই রীতার হাতের স্পেশাল মটকা অমলেট তৈরি হয়ে যায়। আর এরকম অভিনব মটকা অমলেটের কথা লোকের মুখে প্রচার হতে খুব বেশি সময় লাগে না। মটকা অমলেট খেয়ে নিন, মটকা অমলেট মাত্র 50 টাকায় গরম গরম মটকা অমলেট, আর 5টা মটকা অমলেট খেলে আরো 5টা মটকা অমলেট ফ্রি ফ্রি ফ্রি। এরকম প্রচারের কথা শুনে সকলেই রীতার হাতের মটকা অমলেট খাওয়ার জন্য ভিড় করতে শুরু করে। এর ফলে রীতা মটকা অমলেট বিক্রি করে অনেক টাকা লাভ করে। দিদি, প্রত্যেক জায়গায় এরকম মটকাতে চা খেয়েছি, মটকাতে বিরিয়ানি খেয়েছি, কিন্তু কোনোদিনও এরকম মটকা অমলেট খাইনি। সত্যি আপনার বুদ্ধি অনবদ্য, কারণ আমি প্রত্যেকদিন আপনার স্বামীর কাছে ডিমের অমলেট খেতাম, কিন্তু এখন আপনার হাতের মটকা অমলেট খেয়ে আমার খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনি যেহেতু 5টা মটকা অমলেট খেয়েছেন, তাই আপনাকে আমি এই 5টা মটকা অমলেট ফ্রিতে দিলাম। আর আপনি পারলে আপনার বন্ধু বান্ধবদের আর আত্মীয় স্বজনদের কাছে আমার মটকা অমলেটের কথা বলবেন, কারণ আমি একা মহিলা হয়ে এই ব্যবসাটা দাঁড় করানোর চেষ্টা করছি। আমার বিক্রি যদি বেড়ে যায় তাহলে আমি খুব উপকৃত হব। এভাবেই দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। রীতার ব্যবসা বেশ ভালো মতোই চলতে থাকে। কিন্তু একদিন সেই মহাজন আবার রীতার মটকা অমলেট ঠেলাগাড়ির সামনে আসে। রীতা, ভালোই তো নিজের মটকা অমলেটের ব্যবসা চারিদিকে ছড়িয়ে ফেলেছিস। তুই মনে হয় ভুলে গেছিস যে তোর বরের ওই ডিমের অমলেটের ঠেলাগাড়িটা তুই আমার কাছ থেকে বন্ধ করে রেখেছিলিস। তাই আমি তোকে আর ওই গাড়িতে করে মটকা অমলেট বিক্রি করতে দেবো না। দয়া করে এরকম করবেন না দাদা, কারণ আপনি যদি আমার মটকা অমলেট বিক্রি করা বন্ধ করে দেন তাহলে আমি খুব বিপদে পড়ব, কারণ আমি আপনার টাকা শোধ করার জন্য সারা দিন রাত মটকা অমলেট বিক্রি করছি। আমি শুধুমাত্র একটা শর্তেই তোকে ওই ঠেলাগাড়ি করে মটকা অমলেট বিক্রি করতে অনুমতি দিতে পারি, যদি তুই আমাকে প্রত্যেকদিন ফ্রিতে মটকা অমলেট খাওয়াস, আর তারপর আমাকে এখন আমার পাওনা টাকার অর্ধেক শোধও করতে হবে। মহাজনের এই কথা শুনে রীতার কিছু করার থাকে না, তাই সে মহাজনকে ফ্রিতে মটকা অমলেট খাওয়াতে বাধ্য হয়। আর নিজের স্বামীর চিকিৎসার জন্য জমানো টাকা থেকে রীতা বেশিরভাগ টাকা দিয়ে মহাজনের ঋণ শোধ করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। কিছুদিনের মধ্যেই রীতা আরো বেশি পরিমাণে মটকা অমলেট বিক্রি করতে শুরু করে।
আর এভাবে প্রত্যেকদিন নিজের হাতের মাটির মটকা বানানোর ফলে তার হাতে বড় বড় ফোসকা পড়তে শুরু করে। কিন্তু সে নিজের পরোয়া না করে বেশি বেশি করে আরো মটকা বানিয়ে মটকা অমলেট তৈরি করে। এভাবেই কিছুদিনের মধ্যেই রীতা মহাজনের সমস্ত টাকা শোধ করে দেয়। এবার আমি সব টাকা দিয়ে আমার স্বামীর চিকিৎসা করাবো, কারণ আমি কাউকে ভয় পাই না। আর আমার মটকা অমলেট তো বেশ ভালোই বিক্রি হচ্ছে, এখন আর তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। এভাবেই রীতা ধীরে ধীরে টাকা জমিয়ে ভালো নার্সিং হোম থেকে রতনের চিকিৎসা করায়। ফলে ধীরে ধীরে রতনও সুস্থ হয়ে ওঠে। রিতা, তুমি অনেক ভালো, কারণ তুমি যেভাবে আমার অসুস্থতার সময় আমার সংসারকে বেঁধে রেখেছিলে সেই সব দেখে আমি ভীষণ পরিমাণে খুশি হয়েছি। আর তুমি কুমোরের মেয়ে বলে তোমাকে সবাই অনেক অপমান করেছে, কিন্তু আজকে তুমি ভালো করে বাবার কাছ থেকে মাটির কাজ শিখেছিলে বলে আমাদের সংসারটা বেঁচে গেল। তুমি সুস্থ হয়ে উঠেছো, এর থেকে বেশি আমি আর কিছু চাই না। আর আমার মনে হয় আমার মটকা অমলেট বিক্রি করা আমাদের সংসারের জন্য খুবই শুভ, কারণ এই মটকা অমলেটের জন্য আমি তোমাকে সুস্থ করতে পেরেছি। রতন সুস্থ হয়ে ওঠার পর রীতাকে আর একা হাতে মটকা অমলেটের ব্যবসা করতে দেয় না। রতন নিজেও রীতাকে এখন সাহায্য করতে শুরু করে, ফলে তাদের টাকা রোজগারের পরিমাণ আরো বেড়ে যায়। আর রতন যেহেতু এখন পুরোপুরি সুস্থ হতে সক্ষম হয়েছে, তাই রীতা সেই খুশিতে একদিন তার প্রত্যেক গ্রাহককে ফ্রিতে মটকা অমলেট খাওয়ায়। আর এসব দেখে সাবিত্রী দেবী প্রচন্ড পরিমাণে খুশি হয়। বৌমা, আমি একসময় তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই এখন আমি তোমাকে আর একা কাজ করতে দেব না। তোমার মটকা অমলেট বানানোর জন্য আমি বাড়িতে প্রত্যেকদিন মাটির মটকা তৈরি করে দেব, আর তুমি সেই মটকা করে অমলেট বিক্রি করবে। সাবিত্রী দেবীর কথা শুনে রীতা খুবই খুশি হয়। তারপর থেকে পরিবারের 3 জন মিলেই মটকা অমলেটের ব্যবসায় এগিয়ে নিয়ে যেতে থাকে। সাবিত্রী দেবী প্রত্যেকদিন মাটির কাজ করে মটকা তৈরি করে, আর সেই মটকা নিয়ে রীতা ও রতন অমলেট বিক্রি করে নিজেদের সংসার চালায়। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে তারা অনেক বড়লোক হয়ে ওঠে, আর তারা সপরিবারে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।